মমতাদি প্রথম থেকেই মালটা জালি। আমি মমতাদিকে এখন এই কথা বলছি। প্রথম থেকেই মালটা জালি। অভিষেক ভালোভাবেই অভিষেক কিন্তু পিসি বলেন। অভিষেকের তো ভাইপো, অভিষেক পিসি বলে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানাতে নেই, আমি শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলাম। তিনি কল্যাণদা বোধহয় নাটকবাজিটা একটু ভালো শিখেছে। কিন্তু কল্যাণদার স্ক্রিপ্টটা কাঁচা ছিল। মমতাদির নাটকে তো আমি অভ্যস্ত। কোনোদিন মমতাদি অত মার খাননি। ১৯৯০ সালের ১৬ই আগস্ট মমতাদি যা মার খেয়েছে লালু আলমের। মমতাদি তো ব্যর্থ মুখ্যমন্ত্রী। মমতাদি আর ফিরে আসতে পারবেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সোনালী গুহ। দিদি, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম কর্মসূচি করতে গেছিলেন সোনারপুরে। দেখা গেল জনরোষের মুখে পড়লেন তিনি। তাকে লক্ষ্য করে ইট, ডিম, এমনকি জুতো পর্যন্ত ছোড়া হলো। কি বলবেন ইনি? দেখো, সোনারপুরের মানুষের যা ক্ষোভ, দীর্ঘদিন থেকে নাকি তারা বঞ্চিত বিভিন্ন পরিষেবায়। আমি তো ৪ বারের এমএলএ ছিলাম, ১ বার ডেপুটি স্পিকার ছিলাম। পাপ বাপকেও ছাড়ে না। অভিষেককে কেন আজকে চোর শুনতে হচ্ছে? অভিষেককে কেন আজকে ডিম ছুটতে হচ্ছে? কেন আজকে অভিষেককে দেখে মানুষ জুতো ছুটছে? অভিষেককে কেন আজকে মানুষ ঢিল ছুটছে? আমাদের বাড়িতে আগামী পরশুদিন বাবা লোকনাথের তিরোধান দিবস। আমরা সেই উপলক্ষে বড় করে পুজো করি। এবার সবাইকেই নেমন্তন্ন করতে তো বাবা লোকনাথের পুজোতে বলে দিতে হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বলেছি, উনি সময় পেলে আসবেন বলেছেন। এখন বিজেপির যারা নেতৃত্ব আছেন তাদেরকে সবাইকে বলার আমার দরকার। আমি জানি না সোনারপুরের মানুষের এত বঞ্চনা কিসের। সোনারপুর তো একসময় মমতাদিকে ঢেলে ভোট দিয়েছে। যখন মমতাদি দক্ষিণ কলকাতার এমপি ছিলেন, তখন আমাদের সঙ্গে আরেকজন থাকতেন কৃষ্ণা দাশগুপ্ত বলে। তিনি এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না। মমতাদি ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যে কৃষ্ণাদি, মমতাদিও তাকে দিদি বলতেন, তুমি সোনারপুরটা দেখো। তখন কৃষ্ণাদি বলেছিলেন যে আমি কি দেখবো? মমতা বললেন যে সোনারপুরে খুব ছাপ্পা হয়, তুমি সোনারপুরটা দেখো। মানে কাউন্টিং সব। মমতাদি সেবার কিন্তু ২৫০০-এর বেশি ভোটে সোনারপুর কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন। তারপরে সোনারপুর থেকে আমাদের অনেক এমএলএ দিয়েছে, নির্মল মণ্ডল, ফিরদৌসী বেগম, তাদের আরো অনেক এমএলএ দিয়েছে। সেই সোনারপুরে এত অভিযোগ বা এত বঞ্চনা, আর সবই তো আমি দেখলাম ডিম ছুটছে, কাদা তো কেউ ছোড়েন, ডিম ছুটছে, ঢিল ছুটছে, জুতো দেখাচ্ছে, আর সবাই বলছে চোর চোর। আমার তো বাড়িতে পরশুদিন পুজো, তাতে আমাকে বাজার করতে যেতে হয়, বা আমি বাজার করি। আমি তখন ভালোভাবে হাঁটতে হয় না, আমাকে একটা সাপোর্ট নিয়ে যেতে হয়। আমি বেরোবো, কই আমাকে তো কেউ কোনোদিন চোর বলেন? চোর বলেও না। এই তো আমার বাড়ি, আমার নিজেদের বাড়ি, কিন্তু শ্বশুরমশাই তার ৩ ছেলের নামে করে গেছে। কই আমাকে তো শুনতে হয় না। আমি হয়তো ১০ বছর পরে আর থাকবো না এই পৃথিবীতে, কিন্তু কালের নিয়মে একদিন সবাইকেই যেতে হবে। সেদিন হয়তো আমাদের যে উত্তরসূরি, আমার মেয়ে হয়তো সেদিনও বাবা লোকনাথের পুজো করবেন। কই আমাকে তো কেউ জুতো দেখায় না, বা আমাকে তো কেউ চোর বলেন। এই যে সোনারপুরের ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেখানকার মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। বিজেপি বাইরে থেকে গুন্ডা আনিয়ে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। কিন্তু পুলিশ যা তদন্ত করেছে তাতে দেখা যাচ্ছে যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তার প্রত্যেকেই তৃণমূলের যে বর্তমান কাউন্সিলর সেখানকার তার ঘনিষ্ঠ, এবং প্রাক্তন বিধায়িকা লাভলি মৈত্র তার ঘনিষ্ঠ। দেখো, অভিষেককে তো এখন দিদির কাছে ভালো হতে হবে। মমতাদি প্রথম থেকেই মালটা জালি। আমি মমতাদিকে এখন এই কথা বলছি, প্রথম থেকেই মালটা জালি। যে ডক্টরেট উপাধি নিয়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ে, তারপরে তিনি জেতেন। তারপরে তার সিপিএম এর বিরোধিতায় কোনো খামতি ছিল না, তবেই তো আমরা মমতাদির সঙ্গ দিয়েছিলাম। মমতাদি কিন্তু বুঝতে পেরেছিলেন যে কংগ্রেস সিপিএমকে মারছে, সিপিএম এর লাগছে না, সিপিএমও কংগ্রেসকে মারছে, কংগ্রেসের একদম লাগছে। মমতাদি একদিন আমাকে বললেন, মমতাদি একদিন আমাকে বললেন, তখন তৃণমূল কংগ্রেসটা ফরমেশন হয়নি। মমতাদি আমাকে বললেন যে মুটি কোথায় রে,
মমতাদি আমাকে বললেন ন্যান্টিকে দেখে, ন্যান্টি হচ্ছে মমতাদির ছোট বোন, তার ভালো নাম হচ্ছে রিনা। তো মমতাদি বললেন ন্যান্টি মুটি কোথায় রে? তখন আমি মমতাদি কংগ্রেস ছাড়বেন আর কি, বা ছেড়ে দিয়েছেন। তখন ন্যান্টি বলছে তোর মুটি না দিদি খাটের নিচে শুয়ে কাঁদছে, কংগ্রেস ছাড়বো আমরা তো ভাবতেও পারি না। তখন বললো কিরে মুটি পারবি না আমার সঙ্গে কষ্ট করতে? তখন আমি বললাম দিদি আমি তো কষ্ট করার জন্যই আমার জন্ম, তোমাকে কি করতে, তোমার জন্য কি করতে হবে বল? তখন দিদি বললেন যে আমি যদি একটা নতুন দল করি। কেন পারবো না? সেই নতুন দল করলেন। নতুন দলের নাম কি দেবে দিদি? আমরা বললাম নব কংগ্রেস। বললেন না, যদি তৃণমূল কংগ্রেস নামটা দিই, নামটা আমাদের সকলেরই পছন্দ হলো। সেটা ছিল মমতাদি ছিলেন তখন দেবকী, আর আমরা হাজার হাজার যশোদা সেই তৃণমূল কংগ্রেসটা প্রতিপালন করে এই তো 15 বছর অতিক্রান্ত হয়ে গেল। মমতাদি বলতেন, যখন আমাকে কেউ পাত্তা দিচ্ছেন না বা তৃণমূলের কথা কেউ শুনছে না, তখন মমতাদি বলতেন ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। এখন তো বাংলার মানুষই মমতাদিকে ইগনোর করছে। মমতাদি এখন যাবেন কোথায়? তিনি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, প্রাক্তনও না, বহিষ্কৃত। তিনি তো ইস্তফা দেননি। ইস্তফা দিলে তো তবে তিনি মানে প্রাক্তন হতে, কিন্তু ইস্তফা দেননি, তাকে রাজ্যপাল সরিয়ে দিয়েছে। তিনি এখন বাংলার মানুষই এখন মমতাদিকে ইগনোর করেছে। মমতাদি আর নেই দরকার তৃণমূল সরকার। এটা কিন্তু অ্যান্টি তৃণমূল ভোট হয়েছে, এটা কিন্তু অ্যান্টি মমতা ব্যানার্জি ভোট হয়েছে। তার জন্যই তো বিজেপি এসছেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হলো, তিনি অ্যাপোলো এমনকি বেলভিউ দুটো হসপিটালেই গেছিলেন, কিন্তু কোনো হসপিটালেই তাকে ভর্তি নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হসপিটালে সিইওর সাথে কথা বলতে শোনা গেল, সেই ভিডিও যথারীতি ভাইরাল। তিনি হুমকি দিচ্ছেন যে এখন অন্যের সরকার আছে, পরে যখন পরিবর্তন হবে তখন আমরা দেখে নেব। কোনোদিনই আর পরিবর্তন হবে না। আমি এখন বিজেপি করি, তো একসময় প্রাণ দিয়ে তৃণমূলটা করেছিলাম। কোনোদিনই আর পরিবর্তন হবে না। আমি তো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানাতে নেই, আমি শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলাম, তিনি ব্যস্ত ছিলেন। আমার তার সিএ না পিএ শান্তনু বালা সাহেব, তিনি বললেন ম্যাডাম আপনি কে কথা বলছেন? আমি বললাম আমার ডেপুটি স্পিকার, এক্স ডেপুটি স্পিকার সোনালী ঘোষ কথা বলছেন। বললেন ম্যাডাম আজকে এখন সাহেব একটু মিটিং আছে। বললাম আপনারা আসবেন, উনি তো এডিএম সাউথ 24 পরগনা। আমি বললাম আমি তো আপনার সঙ্গে আমার আলাপ হয়নি সাহেব, আমার বাড়িতে বড় করে লোকনাথ বাবার পুজো হয়, আমরা 2 ভাই বোন, বা আপনিও আমার ভাই, আপনারা সবাই আসবেন, আমরা একসঙ্গে প্রসাদ খাবো, শুভেন্দু আসবে। দেখো বাবা লোকনাথের পুজোতে তোমাদেরও আসতে হবে, বা এটা আমাদের আবদার। না আসলে কিন্তু বাবা লোকনাথ খুব ক্ষুণ্ণ হবে। বাবা লোকনাথের কিন্তু আমি একা শিষ্য, মানে ভক্ত নেই, তাতে কোনো শিষ্য নেই, সবাই তার আশ্রিত ভক্ত, কৃপাশ্রিত সন্তান। শুভেন্দু আসলে শুভেন্দু কৃপা পাবেন বাবা, শুভেন্দুকে যেন বাবা লোকনাথ সব বিপদ থেকে রক্ষা করেন। তিনি তো একমাত্র অবতার যে বলেছিলেন সুখের সময় আমাকে ডাকিস না, কিন্তু বিপদে পড়লে আমাকে ডাকিস, আমি তোকে রক্ষা করব। এমন কথা কিন্তু কেউ বলেননি। অনেক অবতার এই ধরাধামে এসছেন, প্রায় সবাই তাদের লীলা প্রকাশ করছে, এমন কথা কিন্তু কেউ বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনিও হুগলির চণ্ডীতলা থানার ওখানে ওনার উপরও হামলা করা হলো, ওনাকেও চোর চোর স্লোগান দেওয়া হলো। ওনার নাকি মাথায় চোট লেগেছে বলছে। সব নাটক। মমতাদি একটা করে আন্দোলন করতেন আর সব নাটক করতেন, গিয়ে উনি হাসপাতালে ভর্তি হয়ে যেতেন। অভিষেক তো কোনো আন্দোলন করে বড় হয়নি, তার কোনো ছাত্র আন্দোলন ছিল না, তার কোনো এমনি জেনারেল আন্দোলন ছিল না। অভিষেক, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, অভিষেক তখন কোটায় অভিষেক এমপি হয়ে গেল। অভিষেক ভালোভাবেই, অভিষেক কিন্তু পিসি বলেন, অভিষেকের তো ভাইপো, অভিষেক পিসি বলে না, দিদি বলে। সব বাড়ির বাচ্চারা মমতাদিকে দিদি বলে, এমনকি অভিষেকের যে মেয়ে আজানিয়া, সেও দিদিকে বলে দিদি। দেখেছেন দিদিও নাটক করেছে এতদিন ধরে, এবার আমি নাটক করে ভর্তি হই। কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কল্যাণদা প্রথম দিন থেকে মমতাদির সঙ্গে আছে। মমতাদি যখন যুব কংগ্রেসের সভানেত্রী, তখন কল্যাণদা লয়ার। কল্যাণদা বললেন দিদিকে যে দিদি যদি আমরা একটা লিগাল এড আপনার অফিসে চালু করি, দিদি বললে চালু করলে তো কোনো অসুবিধা নেই। কল্যাণদা, সৌমিত্র পাল, বিদ্যুৎ দা, রাধাকান্ত মুখার্জি, সবাই মিলে দিতেন। তারপরে দিদি মন্ত্রী হলেন। কল্যাণদা তখন দিদি বাংলো নিলেন 5 নম্বর অশোক রোডে। কল্যাণদা বললেন জানিস সোনালি, আমার একটা এরকম বাংলো, সুপ্রিম কোর্ট আর লোকসভার একটা সদস্য পদ। কল্যাণদা এখন লোকসভার সদস্য। কল্যাণদার ব্যাপারটা আমার একটু ফিসি মনে হচ্ছে। দেখো আমাদের বক্সিদা, আমাদের তৃণমূলের পার্টি প্রেসিডেন্ট এখনো বক্সিদা, সুব্রত বক্সি আছেন বোধহয়,
বক্সিদার শিখিয়েছিলেন বস ইজ অলওয়েজ রাইট, ইফ বস ইজ রং ফলো রুল নাম্বার, মানে রুল নাম্বার 1 বস ইজ অলওয়েজ রাইট, আর রুল নাম্বার 2 ইফ বস ইজ রং ফলো রুল নাম্বার 1, মানে বস কোনো ভুল করতেই পারে না। তা কল্যাণদা ওই মন্ত্রে দীক্ষিত হয়েছে। কল্যাণদা আহত হয়েছেন, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, তার শরীর ভালো থাকুক, তিনি আরোগ্য লাভ করুন। কিন্তু রক্ত কোথায়? মাথা ফেটে গেলে তো মানুষের রক্তপাত হয়, একটা হাত কেটে গেলেও মানুষের রক্তপাত হয়। কল্যাণদার কি আরশোলার মতো সাদা রক্ত? সেটা তো মনে হয় না। কল্যাণদা তো আমাদের মতোই রক্ত মাংসে গড়া একটা মানুষ। তার ছেলে তো দেখলাম এখন অভিষেকের বোধহয় অ্যাডভোকেট, শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই, কিন্তু কল্যাণদা যদি মাথাই ফাটলো তাহলে কল্যাণদার রক্তটা পড়লো কোথা থেকে? রক্ত যদি পড়তো তাহলে তো সংবাদ মাধ্যমে সেটা ফ্ল্যাশ হতো। হোয়াট এভার ইট ইজ, কল্যাণদা আরোগ্য লাভ করুন, স্পিডি রিকভারি। আর কল্যাণদা বোধ হয় নাটকবাজিটা একটু ভালো শিখেছে, কিন্তু কল্যাণদার স্ক্রিপ্টটা কাঁচা ছিল। মমতাদির নাটকে তো আমি অভ্যস্ত, কোনোদিন মমতাদি অত মার খাননি। 1990 সালের 16ই আগস্ট মমতাদি যা মার খেয়েছে লালু আলমের কাছে, লালু আলম মাথায় লোহার ডান্ডা দিয়ে মমতাদিকে বাড়ি হয়েছিল। সেদিন কংগ্রেস বাংলা বন্ধ রেখেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে। আমি তখন বাড়িতে ছিলাম, আমি জিজ্ঞেস করলাম 16ই আগস্ট, আমি জিজ্ঞেস করলাম আমরা মমতাদিকে যে দিদি আমরা কি আসবো? মমতাদি বললেন না, তোরা কেউ আসবি না। আমি ছিলাম, সুভাষিস চক্রবর্তী যেবার বেহালা পূর্ব থেকে দাঁড়িয়েছিল তিনি ছিলেন, পান্টুদা ছিল, পান্টুদা তো মারাই গেছে। আমরা সব হরিদেবপুরে বিরাট টিম। হরিদেবপুরটা তখন বেহালা না, এখনো বেহালার মধ্যে পড়ে, কিন্তু হরিদেবপুর তখন যাদবপুর কেন্দ্রের মধ্যে ছিল। উনি যাদবপুর কেন্দ্রের এমপি ছিলেন, তখন উনি এক্স হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করলাম, উনি বললেন না, তোরা কেউ আসবে। আমরা বাড়িতে ছিলাম। দেখবে বন্ধের দিন খুব ডিম বেশি বিক্রি হয়, ডিমের ঝোল ভাত খেয়ে আমরা শুয়ে আছি ঘরে। হঠাৎ আমাদের পাড়ায় ডলুদি বলে একটা মেয়ে আছে, তো ওনার হাজবেন্ড আসলো, ভদ্রলোক রোগা শোয়া। আমার মাকে সবাই পাড়ায় মাইমা বলতো, মাইমা সোনালী শেখর নেই? আমার ভাইও পলিটিক্স করতে। তখন মা বললো হ্যাঁ, সোনালী আর শেখর দুজনেই আছে। বললো সোনালী কোথায়? তখন মা বললো কেন জামাই? পাড়ার জামাই তো, কেন জামাই? সোনালীকে তোমার কি দরকার? বললেন মমতা ব্যানার্জি মার খেয়ে গেছে মাসিমা, সোনালী এখনো ঘরে। জামাইবাবুর কিন্তু একটা সাইকেল ছিল, তখন মমতাদি মার খেয়ে গেছেন তো। তখন আমি বললাম মা, মমতাদি মার খেয়ে গেছেন, আমাকে এখন যেতে হবে। আমি সাইকেলের পেছনে উঠে বসলাম, জামাইবাবু তো রোগা। তখন মা বললো জামাই, আমার মেয়ে কিন্তু মোটা সোটা, তুমি দেখো সাইকেলের টায়ার যেন পাংচারও না যায়। তখন জামাইবাবু বললেন মাইমা, আমার হাতে যখন সাইকেল থাকে তখন আমি একটাই আমার নজর থাকে, আমার ডেস্টিনেশনে পৌঁছানো। এখন আমি সোনালীকে নিয়ে পিজি হাসপাতালে চলি। পিজি হাসপাতালে এসে দেখি মমতাদি অসুস্থ, মমতাদি গোটা মাথায় ব্যান্ডেজ, হাতেও ব্যান্ডেজ, আলনাটা মমতাদি বেঁকে গেছিল। তখন আমি বলছি দিদি দিদি, ও দিদি। তখন দিদি চোখ মেলে তাকালেন, কে রে সোনালী? তখন আমি বললাম হ্যাঁ। বললেন আমাকে না ওরা এক ফোঁটা জলও দেয়নি আর বেড প্যানও দেয়নি। তখন অনেক সহকর্মীদের জোগাড় হয়ে গেছে। সবিতা, মানে যে বললেন আর কি, যিনি বলেছিলেন যে লতা ব্যানার্জি মমতাদির মামাতো বোন, তারাও সব এসে গেছে, বাচ্চু টাচ্চু সব এসে গেছে। আমি বললাম সবিতা জানিস তো দিদিকে এক ফোঁটা জলও দেয়নি আর একটা বাথরুমও, একটা এও দেয়নি, কি বলে বেড প্যানও দেয়নি। সবিতা আমাকে শোনা বলতো, শোনা তাহলে কী করতে হবে না। তখন বিধান সান্যাল ছিল পিজি হাসপাতালের এমএসভিপি, মানে সুপারিনটেন্ডেন্ট। তখন আমি বললাম যে দিদিকে তাহলে বেড প্যান দিতে হবে, বাথরুমটা তো মানুষের জরুরি। আমরা যখন দিদিকে বেড প্যান দিচ্ছি আর জল খাওয়াচ্ছি, তখন দিদি আমাকে গায়ে হাত বোলাচ্ছেন যে তোরা আমাকে বাঁচালি এরকম। হঠাৎ দেখি প্রিয়রঞ্জন দাস, সব মানে মানে কাতারে কাতারে নেতারা সব দেখতে আসছে। তখন প্রিয়রঞ্জন দাস সঙ্গে আমার আগে আলাপ ছিল। তখন এসে বললেন কী রে সোনালী, মমতা কেমন আছে? তখন আমি বললাম এই তো আমি জল খাইয়ে আসলাম প্রিয়দা। বলে বাইরে রটে গেছে, মমতা মারা গেছে, মমতা এক্সপায়ার করেছে, সোনালী লোকসভা হয়ে গেছে, একজন হয়ে গেছে। তখন আমি তাকে আমার খুব ভূতের ভয়, আমি তখন বললাম তাহলে আমি কাকে জল খালাম, সে কি ভূত? তখন প্রিয়দা বলছেন আমি ভূত টুত জানি না, মমতা কিন্তু বেঁচে নেই সোনালী, বাইরে আগুন জ্বলছে, ছেলেরা সব, মানে কংগ্রেস তো একটা প্ল্যাটফর্ম, কংগ্রেসের ছেলেটা সব আগুন জ্বালিয়ে দিচ্ছে, তুই আবার গিয়ে দেখ। আমি গিয়ে দেখছি যে মমতা ব্যানার্জি তো আর কথা বলছে না, ও দিদি দিদি বলে সাড়া দিচ্ছে, মানে ডাকছে, দিদি তো আর সাড়া দিচ্ছে না। আমি বলছি দিদি বাইরে রটে গেছে, তুমি এক্সপায়ার করেছো। তখন দিদি আস্তে আস্তে চোখ খুললো,
বলে কে বলেছে এই কথাটা তোকে? তখন বললাম প্রিয়দা এসেছিলেন, প্রিয়দা বলে গেছে। বলে দাঁড়া, তার আগে কিন্তু রাজীব গান্ধী ফোন করেছিলেন। রাজীব গান্ধী তখন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। বিধান সান্যাল ফোনটা দেননি। রাজীব গান্ধী হ্যালো হ্যালো করছে, বিধান সান্যাল ফোনটা রিসিভ করেছে কিন্তু নামিয়ে রেখেছে ফোনটা। আমাদের খবর পাঠানো, আমি আর কার্তিক গেলাম, মানে মমতাদির ভাই। কার্তিক তো বিধান সান্যালকে খুব অয়েলিং করছে। বিধান সান্যাল যেহেতু সুপার অফ পিজি, তখন আমি বললাম যে সাহেব কে ফোন করেছিল? এরমাবাদি তাকালেন, বললেন রাজীব গান্ধী ফোন করেছে। আমি রাজীব গান্ধী ফোন করেছিল, আপনি ফোনটা নামিয়ে রেখেছেন? আমি ফোন তুলে, আমি বেশি ইংরেজি বলতে পারি না, তখন আমি বললাম হাউ ইজ মমতা? তখন আমি বললাম শি ইজ গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং। তখন আমি অত আর বেশি করা মানে জিজ্ঞেস করা যাচ্ছে না, রাজীব গান্ধী তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাকে তো বলতে পারি না যে লোকসভা নাকি একজন হয়ে গেছে। তখন আমি বললাম, বললো তুমি কে কথা বলছো, মানে আমাকে জিজ্ঞেস করলেন আপনি কে কথা বলছেন? তখন আমি বললাম আমি ওনার কাছে থাকি, এরকম ওনার একজন সহকর্মী। তখন রাজীব গান্ধী বললেন ওকে আই এম সেন্ডিং প্রণব, মানে প্রণব মুখার্জি উনি পাঠালেন। আর তখন দিদিকে তো এক্স রে করতে নিয়ে গেছে, এক্স রে করেন যে মহিলা, তিনি এসে বললেন এই তোদের কারুর নাম আমি জানি না, আমাদের নাম জানা ওনার কথাও না। মমতার কিন্তু পালস বিট র্যাপিডলি ফল করছে। তখন তো আমরা সব কান্নাকাটি করতে লাগলাম। তখন প্রণব মুখার্জি আসলেন, প্রণবদা তো খুব চুরুট খেতেন। প্রণব মুখার্জি আসলেন, বরকত গনি খান চৌধুরী আসলেন। তখন প্রণবদা এসে বললেন সন্ধ্যে 7টার সময় উডল্যান্ডস থেকে সিস্টার শান্তি বলে কেউ আসবে। তখন সবাই বলছে আমরা উডল্যান্ডসে যাব। তো প্রণবদা বললেন, প্রণবদা কাউকে পাত্তাই দিলেন। তখন আমাকে বললেন তুই কে বাবা? তখন আমি বললাম, আমি হাত জোর করে নমস্কার, বুঝলাম প্রণব মুখার্জি একজন নাম করা লিডার। এরকম দাদা আমার নাম সোনালী গু, আমি এরকম বেহালা পূর্বে আমার বাড়ি। বলে তুই ইংরেজি জানিস, ইউনো ইংলিশ? তখন আমি বললাম লিটল বিট। তখন বললো শান্তি কিন্তু ইংরেজি ছাড়া কিছু বোঝে না, শান্তি ফ্রম উডল্যান্ডস আসবে। হঠাৎ দেখিস বিকালবেলা শান্তি, সন্ধ্যাবেলা হলো, সিস্টার শান্তি চলে আসলেন। শান্তি এসে দেখলেন এরকম, হোয়ার ইজ দ্য পেশেন্ট? পেশেন্ট ইজ ইন আইটিইউ। বললে আমাকে প্রণব মুখার্জি বলেছেন যে পেশেন্টকে আমাদের উডল্যান্ডসে নিয়ে যেতে হবে। নিয়ে গেলেন উডল্যান্ডসে। সেই মমতাদি প্রথম মার খেলেন। সেবার কিন্তু মমতাদি প্রকৃত অর্থে মমতাদি লাইফ ইজ অ্যাট রিস্ক ছিল। তারপরে তো আর অনেক দিন গেছে, মমতাদি দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে তখন যাদবপুর ছেড়ে দিলেন। মমতাদিকে তো রাজীব গান্ধী দক্ষিণ কলকাতায় নিয়ে আসলেন, ভোলানাথ সেনকে সরিয়ে মমতাদিকে টিকিট দিলেন, মমতাদি জিতলেন। সেই থেকে কল্যাণদাকে আমরা চিনি, মানে আমি যুব কংগ্রেসের এক্সিকিউটিভ বডির মেম্বার ছিলাম, তখন থেকেই কল্যাণদাকে চিনি। কল্যাণদা আরোগ্য লাভ, মানে কামনা করি কল্যাণদা আরোগ্য লাভ করুন। এবার বলো। এই যে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে বারবার বৈঠক ডাকছে, সেখানে অনেক বিধায়করাই গড়হাজির, আসছেন না। গতকাল একটি বৈঠক ডাকা হয়েছিল, সেখানে 80 জন বিধায়কের মধ্যে প্রায় 60 জন অনুপস্থিত ছিলেন। কোথাও গিয়ে শীর্ষ নেতৃত্বের ওপর থেকে কি তারা আস্থা হারিয়ে ফেলছে? দেখো, শীর্ষ নেতৃত্বের ওপর থেকে যে 32 বছরের একজন ছায়া সঙ্গীকে, যে এখনো বাবা লোকনাথের প্রসঙ্গই আসে, স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী লোকনাথ ডিভাইন লাইফ মিশনের একজন স্বামীজি ছিলেন, তিনি বোধহয় এখনো আছেন। তিনি যখন মমতাদি কেন্দ্রীয় মন্ত্রী ক্রীড়া ও যুব কল্যাণ, তখন তিনি মমতাদির সঙ্গে দেখা করতে গেলেন। তিনি মমতাদিকে বললেন, মমতা মা তুমি কিন্তু সোনালী মাকে কখনো সরিও না। তখন মমতাদি বললেন কেন? এই ফটোটা দেখো, এটাতে স্বামীজি নাম্বারিং করেছিলেন। এই ফটোটা বারোদি আশ্রমের ফটো, এমনি তুমি এই ফটো পাবে না। স্বামীজি অনেক ফটো এনেছেন। তখন আমি স্বামীজিকে বলছি, স্বামীজি কার ফটো এনেছেন? স্বামীজি বললেন আমি বাবার ভক্ত, বাবার ফটো এনেছি মা। তখন আমি এই ফটোটাকে জিভ ভাঙাচ্ছি, হ্যাঁ তুমি মন্ত্রীদেরই বাবা লোকনাথ হয়ে থাকো। এসে দেখি তখন দিদি কেন্দ্রীয় মন্ত্রী, তো দিদির জোড়া খাট। তখন আমি জোড়া খাটের মধ্যে ফটোগুলো দেখছি, তখন দেখি সব কটাতে নাম্বারিং করে। এখন তো এই ফটোটা ল্যামিনেশন করে বা ঠাদি দেওয়া হয়েছে। এই ফটোটা দেখছি 79 দুটো নাম্বার। তখন আমি ছুটতে স্বামীজির কাছে গেছি, স্বামীজি দেখুন আপনি কি ফটোতে নাম্বারিং করেছিলেন? স্বামীজি হাসতে বলছে দিদিভাইকে জিজ্ঞেস করো। দিদিভাই আমি কি নাম্বারিং করেছিলাম? তখন দিদিভাই বলে স্বামীজির কাছে একজন মহিলা থাকতেন। স্বামীজিও বলতেন দিদিভাই, আমরাও বলতাম দিদিভাই। তখন দিদিভাই বললেন হ্যাঁ সোনালী, স্বামীজি নাম্বারিং করেছে। তখন আমি বললাম এই দেখুন এই ফটোতে ডবল নাম্বারিং। তখন স্বামীজি আবার হাসছে। তখন আমি বলছি এই ফটোতে ডবল নাম্বারিং হয়েছে স্বামীজি?
এটা 79 নাম্বার, আপনি ডবল নাম্বারিং করছেন। স্বামীজি বলছেন আমি ডবল নাম্বারিং করতেই পারি না, আর দিদিভাইও সায় দিচ্ছেন। আমার খুব রাগ হলো। তখন দিদিভাই বললেন, সোনালি স্বামীজি ডবল নাম্বারিং করেননি। তখন আমি বললাম, এই তো দিদিভাই দেখো, এই ফটোটা তো 79 নাম্বার। তখন স্বামীজি বললেন, মমতা মা, স্বামীজি সবাইকে মা বলেন, তুমি কিন্তু কখনো সোনালী মাকে ছেড়ো না। তখন দিদি বলছেন, কেন? বলে, সোনালী মার কাছে বাবা ধরা দিয়েছেন, নালে সোনালী মার বাবার ক্ষমতা নেই বাবাকে ধরে। বাবার তো বাণী 3 কালে সত্য। বাবার কে ভক্ত ছিলেন বলো তো? বাবার ভক্ত ছিলেন স্বয়ং জ্যোতি বসু। জ্যোতি বসুর বাবা কিন্তু ডক্টর নিশিকান্ত বোস। বাবার লোকনাথ ডক্টর নিশিকান্ত বোসকে বলতেন নিশিকান্ত। নিশিকান্ত, কালকে যামিনী তোর কাছে যাবে। যামিনী ছিল ওনার একজন ভক্ত। ওর মন্ত্র নিঃশ্বাস থেকে তুই আমার মন্ত্র পাবি, তোর ছেলে রাজা হবে। জ্যোতিবাবু তো রাজাই ছিলেন। তাহলে এই যে তার মানে এই যে গড় হাজির এতজন বিধায়ক আসছেনই না দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে, এর কারণ কি হতে পারে? না, আমি এই কথাটা বলতে গিয়ে খেই হারিয়ে গেছে। যে 32 বছরের আমি কি করেছি সেটা সবাই জানে, আমি কি করিনি সেটা অনেকে জানে না। আমি মমতাদির পটিও পরিষ্কার করেছি, আমি ভালোবেসে করেছি। আমাকেও তো এখন অ্যাটেন্ডেন্ট আছে। আমি তাকে তো ভাবি না আমি তাকে, সে আমার অ্যাটেন্ডেন্ট। আমি সবাই আসলে আমি তাকে বলি যে ও আমার, তোর দাদা বলেন মেয়ে, আমি মেয়ে বলি না, আমার তো নিজের একটা মেয়ে আছে, আমি মেয়ে বলি না। কিন্তু ওকে আবার কাজের মেয়ে বলে ছোটো করে। মমতাদি আমাকে কোনোদিন ছোটো করে। কিন্তু ওই যে স্বামীজি বলেছিলেন তুমি কোনোদিন সোনালী মাকে ছেড়ো না, তখন দিদি বলেছিলেন, কেন স্বামীজি? সরি, তখন বলেছিলেন, সোনালী মার মাধ্যমে বাবার আশীর্বাদ তোমার মধ্যে সঞ্চারিত হয়, তুমি কোনোদিনও সোনালী মাকে ছেড়ো। আমি তো দিদিকে ছাড়িনি, দিদি আমাকে ছেড়ে দিয়েছে। তারপরের থেকে দেখো পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হল। পার্থদা সেদিন আমাকে ফোন করেছিল। আমার বরের কাছে তখন মোবাইল থাকে। আমার বর বলছেন, কে বলছেন? বলে, কে রে? লালু। ওর ডাকনাম হচ্ছে লালু। তখন আমার বর বললেন, হ্যাঁ পার্থ। তখন ওর গলা চিনতে পেরেছি, পার্থদা। পার্থ বললেন, হ্যাঁ সোনালী আছে। তখন আমি ছিলাম কাছে। আমি পার্থ বললাম, পার্থ তুমি রাজসাক্ষী হচ্ছ না কেন? তুমি রাজসাক্ষী হয়ে যাও। পার্থদা এখনো বলছেন, আমি তো কোনো অন্যায় করিনি। পার্থদা অন্যায় করেনি, অথচ পার্থদাকে এমনি জেলে ধরে নিয়ে গেল। না, দেখা যাচ্ছে এই যে ভোটের পর মানে বিভিন্ন নেতা বা দলীয় কর্মী যারা রয়েছে তৃণমূল কংগ্রেসের পদত্যাগ করছেন, প্রচুর কাউন্সিলর পদত্যাগ করেছেন, এমনকি অরূপ চক্রবর্তীর মতো মানুষ তিনিও পদত্যাগ করেছেন। সবাই এখন দায়ী করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এতদিন কেন বলেননি? 15 বছর তারা একটা দলে ছিলেন, তার আগে থেকেই হয়তো ছিলেন, এতদিন মুখ খোলেননি কেন তাহলে? দেখো, অরূপ চক্রবর্তী সম্বন্ধে আমি খুব কম জানি। আমার হাজব্যান্ড তো এই ওয়ার্ডের এক্স কাউন্সিলর, আমাকে তো টিকিট দেওয়া হয়নি। তারপরে এত প্রতিহিংসা মমতাদির যে আমার সিট, বরের সিটটা বারবার মহিলা করে দেওয়া হচ্ছে। রোস্টার, আমি গেলেই বলতে, শোনালি রোস্টারে না এবার লালুর সিটটা মহিলা হয়ে গেছে। দিদি, রোস্টার তো চেঞ্জ করা যায়। রোস্টার ডিএমকে ধরলেই বা কলকাতা কর্পোরেশনের যে কমিশনার আছে তাকে ধরলেই চেঞ্জ করে। তুই কেন করছিস? মানে আমি তো করেছি একবার, তবেই তো 2 টার্ম হয়েছে। আমি হাউ হাউ করে কেঁদেছি। আর ও তো কাঁদতে পারে না, পুরুষ মানুষ, ও গুমড়েছে। ওই জন্য আমার মেয়ের তো পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই। বলে, মা আমাকে তুমি পলিটিক্স করতে বলো না। আমার মেয়েকে নিয়ে, সুমনকে নিয়ে, তারপরে প্রতিমাকে নিয়ে আমি কাঁথি গেছি। কাঁথি যাওয়ার পরে আমার তো ছোট গাড়ি, একজন একটা বড় গাড়ি দিল, আমরা গেলাম। বড় গাড়িটা করে আমি শুভেন্দু অধিকারীর যে বাড়ি শান্তিগঞ্জের সামনে গেছি, সেখানে সব বাঙালি সিকিউরিটি। সবাই বলে এখানে গাড়ি দাঁড় করাবেন। তখন সেই গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে শুভঙ্কর। আমি বললাম, শুভঙ্কর? ওরা বলছে স্যার নামবেন এক্ষুনি, হয়তো শুভেন্দু নামবেন। শুভেন্দু নামলেন কে? শিশিরবাবু, শিশির অধিকারী, আমরা তাকে শিশির দা বলি। তিনি বিজেপির জেলা পার্টি অফিসে বড় বড় সিগারেট খেতে খেতে ঢুকছেন, আর চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি। আমি বললাম, শিশিরদা জয় শ্রীরাম। তখন শিশিরদা হাসতে হাসতে বলছেন, হ্যাঁ বাবা, তুমি তো প্রথম থেকেই জয় শ্রীরাম, অনেকদিন আগে থেকেই জয় শ্রীরাম। তো ভবানীপুরে কি হবে? ভবানীপুরে শুভেন্দু জিতবে, অবশ্যই জিতবে। আমি শুভেন্দুর প্রচারে ভবানীপুরে গেছি। আমি শুভেন্দুকে বলেছিলাম, শুভেন্দু তুমি কিন্তু জিতবে। শুভেন্দু নিজের গায়ের উত্তরীয়টা, মানে গলায় পড়া উত্তরীয়টা আমাকে পরিয়ে দিয়ে বলেছিল, দিদি জেতাবেন তো আপনি। আমি একটা স্লোগান শিখেছি ভালো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় নন্দীগ্রাম। শুভেন্দু বলল, দিদি নন্দীগ্রামে তো আমার জয় হয়ে গেছে, এবার বলুন জয় ভবানীপুর। তখন আমি খুব ভালো স্লোগান দিতে পারি, আমি খুব ভালো গানও গাইতে পারি, এটা কোনো একদিন হবে। কিন্তু আমি বললাম, লাঠি নয় গানের সুর দেখিয়ে দিল ভবানীপুর। শুভেন্দু আজকে জিতেছেন, আমি তো খুব খুশি। আমরা তো সেই জন্যই নন্দীগ্রামে প্রচারে যেতে চেয়েছিলাম, হয়তো নন্দীগ্রামে আমাকে দল প্রচারে নেয়নি,
কিন্তু শুভেন্দু, আমি তো ভবানীপুরেও দাঁড়াতে চেয়েছি, শুভেন্দু আমার থেকেও যোগ্য ক্যান্ডিডেট। আমি হলেও হয়তো দিদিকে হারাতাম, শুভেন্দু হলে বেশি ভোট হারিয়েছি। যে একটা শেষ প্রশ্ন করবে, যে নন্দীগ্রামের কথা আপনি বললেন, নন্দীগ্রামে সামনে উপনির্বাচন, সেখানে প্রার্থী পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, মানে 15 বছর শাসন করেছে রাজ্যে, এত বড় একটা দল, তারাই প্রার্থী দিতে পারছে না। দেখুন, সেটা তো নন্দীগ্রামের মানুষ বিচার করবে যে কাকে প্রার্থী করবে তৃণমূল, আর তৃণমূলকে আলটিমেটলি নন্দীগ্রাম জেতাবে কিনা। এখন কিন্তু সব জায়গাটাই বিজেপিময় হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আগের মুখ্যমন্ত্রী যা করতে পারেননি, আপনি বলবেন যদি মুখ্যমন্ত্রী আসে তাহলে আপনি কি করবেন? আমি মুখ্যমন্ত্রীকে অবশ্যই পায়ে হাত দিয়ে নমস্কার করে বলবো, দিদি তুমি তো আমাকে তাড়িয়েছো, আমি তো তোমাকে তাড়াইনি, এবার বাংলার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আজকে শুভেন্দু অধিকারী যে স্টেপটা নিল, হকার উচ্ছেদকে আমি সমর্থন করি না, কিন্তু হকাররা তো কোথাও বসে নিজের একটা আড্ডা গেড়ে ফেলে, সেটাকে আমরা সমর্থন করি না। আর এখন তো ওই যে রাস্তায় বসে নামাজ পড়া যাবে না, এই যে এত বড় ঈদ গেল, বকরি ঈদ তো কয়েকদিন আগে গেল, সেখানে তো কেউ রাস্তা ব্লক করে নামাজ পড়েন। তোমরা কোথা দিয়ে এসছো আমি জানি না, আমাদের আসতে হলে এই কোথা দিয়ে এসছো বলো? আমরা মেট্রো এসছি সেন্ট্রাল দিয়ে। সেন্ট্রালের পরে কি এই যে এটা পড়ে, জুলুয়াটিলিটা পড়ে, কলুটোলা পড়ে? না, কলুটোলাতেও রাস্তা ব্লক করে দেয় মুসলিম ভাইরা নামাজ পড়ে। আমি মুসলিম ভাইদের খুব শ্রদ্ধা করি, কিন্তু মুসলিম ভাইরা তো আমাদের দেবতাদের শ্রদ্ধা করেন না। আমি বললাম যে এই পদক্ষেপগুলো কেন না হয়? এতদিন এই এত অনুপ্রবেশ দিয়ে তো মমতাদি একদম আগে সরব হয়েছিল। 2004 সালে মমতাদি নিজের কালো শাল ছুঁড়ে স্পিকারকে মেরেছিলেন, তখন সিপিএম এর গভর্নমেন্ট ছিল। এখন মমতাদি সেই অনুপ্রবেশকারীদেরই সাপোর্ট করেন কেন? ভোট ব্যাংক, ভোট বড় বালায়। আপনি চান মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে উপনির্বাচনে দাঁড়াক? না, ভবানীপুরে তার নিজের গড়েই তো তিনি হেরে গেছেন। 10,000 কত ভোটে হেরেছে? 15,000 ভোটে। নন্দীগ্রাম তো মমতাদি একবার 1956 ভোটে হেরেছে। মমতাদি তো ব্যর্থ মুখ্যমন্ত্রী, মমতাদি আর ফিরে আসতে পারবেন না। আমি তো অত ইংরেজি জানি না অভিষেকের মতো, কিন্তু আমার বাচ্চাটাই মানে মেয়েটা ইংরেজি জানে, বলে মা তুমি আর ইংরেজি বলে লোককে হাসিও না। আমি ওই জন্য না ইংরেজি বলার থেকে, ভুল ইংরেজি বলার থেকে না ইংরেজি বলা ভালো। মমতাদি আর কোনোদিনও বাংলায় ফিরে আসতে পারবে। আমি মমতাদি আসলে, আমি মমতাদিকে অসম্মান করি না, আমি তাকে পায়ে হাত দিয়ে নমস্কার করে বলবো, দিদি তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ছিলে। তুমি আমাদের বলতে, দিদি কি বলেনি আমাকে, আমি বুদ্ধবাবুর সঙ্গে প্রেম করি বলতে পারতো না, প্রেম করি। দিদি আমাদের তো প্রেম করেই বিয়ে হয়েছে, আবার আমি একজনকে প্রেম করতে পারছি, তিনি আমার বাবার বয়সী। আর বুদ্ধদেববাবু নাকি জীবে সাপের ছোবল নিত। আমরা বুদ্ধবাবুকে কোনোদিনও, কিন্তু বুদ্ধবাবু খুব চেঞ্জ স্মোকার ছিল। বুদ্ধদেববাবু যখন বেরিয়ে যেত বিধানসভাতে গেছো তখন না, নিশ্চয়ই গেছো, বিধানসভার ভেতরটা খুব চিল কোল্ড। আমরা তো শাড়ি পরে যেতাম, তখন আমরা একটা গায়ে চাদর নিয়ে যেতাম। আমরা দেখতাম চিফ মিনিস্টার বুদ্ধবাবু তখন, বুদ্ধবাবু বেরিয়ে যাচ্ছে, আমি বলতাম বেরিয়ে যে স্যার আপনি কি একা একাই চা খাবেন, আমরা কি চা খাবো না? বলে এই তো খান না। রিনা বলে আমাদের গ্রুপ ডিস্টার্ব ছিল, তিনি মারাও গেছে, সোনালি চা চাইছে। তখন রিনা বলে এই তো স্যার আপনাকে চা দিয়েছি। আমি বুদ্ধবাবুর কাপে চা খেতাম না, কাপে চা খেলে তো কাপটা এঁটো হয়ে যাবে, আমি কাপ থেকে ডিশে ঢেলে চা খেতাম। বুদ্ধবাবুকে কিন্তু কখনো জীবের সাপের ছোবল নিতে দেখি। অধীর চৌধুরীকে নিয়ে দিদি কি নাটক করেননি? অধীর চৌধুরী কিন্তু আদ্যপান্ত একজন ভালো মানুষ। আজকে আমি কংগ্রেস করি না, কংগ্রেস করার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু অধীর চৌধুরীকে যেদিন আমি বিজেপিতে জয়েন করলাম, সেদিন একজন সজল ঘোষের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল মানস সরকার বলে, তিনি এসে আমাকে অনেক রিকোয়েস্ট করেন, দিদি একবার কংগ্রেসের হালটা ধরো। মানুষ, আমি তো এখন মরা ঘোড়া, তোরা আমাকে নিয়ে টানাটানি করছিস কেন? বলে আজকে অধীরদা তোমাকে ফোন করুন। অধীরদা আমাকে ফোন করলেন, বললেন ম্যাডাম কেমন আছে। এবার যে আমাকে সম্মান দিচ্ছে আমি তো তাকে সম্মান দেবই। আমি বললাম আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? বলে আর আপনারা যেরকম রেখেছে। থ্যাংক ইউ।